ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 11-র 15 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 14 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। 15 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন। মানে একটি বিধানসভা কেন্দ্রে যত ভোটার আছে তাদের 80% ভোট দিয়েছেন, মানে সবাই ভোট দেয়নি। এবং বিজয়ী প্রার্থী মানে যে জিতেছে আর কি ভোটে, এই বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। তো এখানে কিন্তু মোট ভোটারের সংখ্যা বলা নেই, তো লিখব যে ধরি, ঠিক আছে, ধরি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার 100 জন, ঠিক আছে। এবার ভোট দিয়েছে কত, 80%। তো লিখব যে ভোট দিয়েছেন কত পার্সেন্ট, 80%। তাহলে 100 ইন্টু উপরে 80 নিচে 100, ভোট দিয়েছেন 80 জন, ঠিক আছে। ভোট কতজন দিয়েছে, 80 জন। এবার যে বিজয়ী প্রার্থী সে পেয়েছে কিন্তু 65% ভোট, তাহলে লিখব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন, বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন কি 80 জনের কত পার্সেন্ট, 65%। 0 0 কাটা, 5 13 65, 5 2 10, 4 2 8, কত, 52। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 52 জনের, ঠিক আছে, মানে 52টি ভোট পেয়েছে। তো মোট ভোটার কত ছিল, মোট ভোটার ছিল 100 জন। মোট ভোটার মানে বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ছিল 100 জন, ঠিক আছে। আর বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে কিন্তু 52 জন। এবার আমাদের কাছে কি চেয়েছে, যে তিনি মোট ভোট বলতে কত, মোট ভোট বলতে 100 জন, তাই না। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। ভোট পেয়েছেন 100 জনের মধ্যে 52 জনের ভোট পেয়েছেন, তাই না। এবার এটাকে আমরা শতকরা লিখব, তো লিখব সুতরাং তিনি ভোট পেয়েছেন তো 100 জনের মধ্যে 52 জনের, তার মানে কি 52% ভোট পেয়েছে। দেখো 52% মানে হচ্ছে 100 জনের মধ্যে 52 জন, বুঝতে পারলে তো, তিনি ভোট পেয়েছেন 52%। ক্লিয়ার। 16 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে, আর শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে, উভয় বিষয়ে A+ পায়নি। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, বাংলায় 85% পরীক্ষার্থী A+ পেয়েছে আর অঙ্কে পেয়েছে 70%, আর 65% উভয় বিষয়ে পেয়েছে, মানে বাংলাতেও পেয়েছে অঙ্কেও পেয়েছে। তো মোট পরীক্ষার্থীর সংখ্যা 120 জন, তো 120 জনের মধ্যে কতজন A+ পেয়েছে আর কতজন শুধু বাংলা A+ পেয়েছে, কতজন শুধু অঙ্কে A+ পেয়েছে, আর কতজন উভয় বিষয়ে A+ পায়নি, সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে লিখব মোট পরীক্ষার্থী
120 জন। ঠিক আছে, মোট পরীক্ষার্থী 120 জন। তো প্রথম প্রশ্নটা কি আছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত পার্সেন্ট? উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65% পরীক্ষার্থী। ঠিক আছে, তো লিখবো যে সুতরাং উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে মোট 120 জন পরীক্ষার্থী। 120 জনের 65%। 120 জনের 65% কতজন হচ্ছে? 0 0 কাটবো, 5 13 65, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 6 13 78 জন। তো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন। এবার 2 নম্বর প্রশ্নটা কি আছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। তো লিখব শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। তো দেখো বন্ধুরা, যখন শুধু বাংলায় এ প্লাস পেয়েছে বের করব, তখন কি করব বলো তো? বাংলা এ প্লাস কত পার্সেন্ট পেয়েছে দেখো তো? বাংলা এ প্লাস পেয়েছে 85%। তো 85 থেকে আমরা বিয়োগ করে দেব 65%। কত হচ্ছে? 20%। বলো তো কেন বিয়োগ করে দিলাম? কারণ আমি শুধু বাংলারটা বের করব। ঠিক আছে, যখন শুধু বাংলারটা বের করব তখন কি করব, উভয় বিষয়ে যারা এ প্লাস পেয়েছে তাদেরটা বাদ দেব। বুঝতে পারলে? এই যে বিষয়টা এরকম, এটা ধরে নাও বাংলা, এটা ধরে নাও অঙ্ক। ঠিক আছে, বাংলায় এ প্লাস পেয়েছে কত? 85%। আর অঙ্কে এ প্লাস পেয়েছে 70%, তাই তো? আর 65% ছাত্র এরা বাংলাতেও এ প্লাস পেয়েছে, অঙ্কেও এ প্লাস পেয়েছে। তার মানে এই 85%-এর মধ্যে কিন্তু 65% শিক্ষার্থী এমন আছে যারা দুটি বিষয়ে এ প্লাস পেয়েছে। তো যখন আমি শুধু বাংলাটা বের করব তখন এই 65%-কে বাদ দেব। বুঝলে? তো শুধু বাংলা এ প্লাস পেয়েছে 20%। তো লিখব সুতরাং শুধু বাংলায় এ প্লাস পেয়েছে মোট কত? 120 জন। 120 জনের 20%। 120 ইন্টু 20% মানে হচ্ছে 100 ভাগের 20 ভাগ, 0 0 0, 2 12 24 জন। ঠিক আছে, শুধু বাংলা এ প্লাস পেয়েছে 24 জন। এবার 3 নম্বর প্রশ্নটা কি আছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। তো লিখব শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। আচ্ছা, অঙ্কে মোট এ প্লাস পেয়েছে কত? 70%। এই 70% থেকে 65% বাদ দেব। যখন শুধু অঙ্কেরটা বের করব তখন উভয় বিষয়েরটা বাদ দেব, যারা উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে তাদেরটা বাদ দেব। তো কত হচ্ছে এটা? 5%। ঠিক আছে, তো লিখব সুতরাং শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কত জনের? 120 জনের 5%। 120 জনের 5%। তো 120 ইন্টু 5% মানে হচ্ছে 100 ভাগের 5 ভাগ, 0 0 কাটা, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 6 জন। ঠিক আছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 6 জন। এবার 4 নম্বর প্রশ্নটা কি আছে, উভয় বিষয়ে এ প্লাস পায়নি। তো দেখো, উভয় বিষয়ে এ প্লাস পায়নি। তো দেখো বন্ধুরা, মোট হচ্ছে 100%, তাই না?
মোট হচ্ছে 100%, 100% হচ্ছে মোট, মানে 100 ভাগের 100 ভাগ। তো 100 থেকে কি করব, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%, তারপরে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 20%, আর শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 5%। এটা বাদ দিয়ে দেব, ঠিক আছে। তো কত হচ্ছে, 100 থেকে 65 আর এখানে 70, হ্যাঁ 90% বাদ যাবে, তাহলে 100 মাইনাস 90 মানে 10%। উভয় বিষয়ে এ প্লাস পায়নি 10%। এবার শিক্ষার্থীর সংখ্যা বের করব। তো লিখব, সুতরাং উভয় বিষয়ে এ প্লাস পায়নি 120 জনের 10%। 120 গুণ 10/100, 0 0 0 কাটা, 12 জন। এই 12 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে এ প্লাস পায়নি, মানে তারা বাংলাতেও এ প্লাস পায়নি, অঙ্কেও এ প্লাস পায়নি, বুঝলে। 17 নম্বর অঙ্কটা কী আছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। তো এখানে লক্ষ্য করো, আমিনা বিবির বেতন কত সেটা কিন্তু বলা নেই, তাই আমিনা বিবির বেতনটা ধরতে হবে প্রথমে। তো দেখো, ধরি আমিনা বিবির বেতন আমিনা বিবির বেতন 100 টাকা, ঠিক আছে। এবার কি বলা আছে, যে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল। তো লিখব যে বেতন 20% বৃদ্ধি পেলে বেতন হবে, দেখো 20% মানে কি, 100 টাকায় 20 টাকা বাড়বে, তাই না। তাহলে 100 টাকা হচ্ছে ওর বেতন, 20% বৃদ্ধি, তো 20 যোগ হবে 120 টাকা। বুঝতে পারলে, বেতন 20% বৃদ্ধি পেলে বেতন হবে কত, 120 টাকা। পরে 20% হ্রাস পেল, মানে 120 টাকা 20% কমবে, ঠিক আছে। তো লিখব যে 120 টাকার 20% হ্রাস কত টাকা হচ্ছে দেখি, 120 ইন্টু 20/100, 0 0 0 0 কাটা, 24 টাকা। 120 টাকা 20% হ্রাস কত, 24 টাকা। তাহলে দেখো, বেতন কত ছিল, 120 টাকা, আর পরে 20% কমার পর বেতন কত কমলো, 24 টাকা। তাহলে লিখব যে সুতরাং আমিনা বিবির বর্তমান বেতন, দেখো 120 টাকা থেকে 24 টাকা মাইনাস হবে, কারণ 24 টাকা কমলো। তাহলে 4 থেকে 10 6, 3 3 থেকে 12 9। আমিনা বিবির বর্তমান বেতন, আমিনা বিবির বর্তমান বেতন হচ্ছে 96 টাকা। আমিনা বিবির বেতন কত ছিল বলো তো, 100 টাকা ছিল, আর বর্তমান বেতন কত, 96 টাকা। তাহলে বেতন কত কমলো, তো লিখব সুতরাং আমিনা বিবির বেতন শতকরা পরিবর্তন হলো কত, 4, মানে 4% পরিবর্তন হলো। 4% মানে 100 টাকায়, ঠিক আছে, 100 টাকায় 4 টাকা তার পরিবর্তন হলো, বুঝলে। কারণ ওর বেতন, দেখো বেতন কত ছিল, 100 টাকা, আর পরে বেতন কত হলো, 96 টাকা। তাহলে কমলো কত, 100 টাকায় 4 টাকা কমলো, তাহলে আমিনা বিবির বেতন শতকরা পরিবর্তন হলো 4, মানে 4 টাকা, বুঝলে। তো যেহেতু এখানে শতকরা লিখেছি, তাই এখানে টাকা পার্সেন্ট কিছু লেখা যাবে না, বুঝলে।
এবার 18 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, মানে দৈর্ঘ্যটাকে 15% বাড়ানো হলো আর প্রস্থটাকে 15% কমানো হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি। তো দেখো বন্ধুরা, এখানে শুধু বাড়ানো আর কমানো বিষয়টা আছে, কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল, প্রস্থ কত ছিল সেটা কিন্তু বলা নেই। তো আমি দৈর্ঘ্যটাকে এক্স ধরে নেব আর প্রস্থটাকে ওয়াই ধরে নেব, ঠিক আছে, কারণ এখানে শুধু বাড়ানো আর কমানোর বিষয়টা আছে। তো আমি আগে লিখব যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স। এবার এখানে যেহেতু মিটার সেমি কিছুই নেই তাই একক লিখব, একক, বুঝলে, এবং প্রস্থ ওয়াই একক, বুঝলে। তো যখন দৈর্ঘ্য এক্স হবে প্রস্থ ওয়াই হবে তখন ক্ষেত্রফল কত হবে? আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এক্স ওয়াই হবে, এক্স ওয়াই বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ লিখতে হবে, বুঝলে। যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই তখন ক্ষেত্রফল কি হবে, এক্স ওয়াই হবে, বুঝলে। এবার লক্ষ্য করো বাড়ানোর আর কমানোর বিষয়টা এবার আসবো আমরা। কি আছে, দৈর্ঘ্য 15% বাড়ানো হলো, তাই না, মানে বৃদ্ধি করা হলো। তো দেখো, তো লিখব দৈর্ঘ্য 15% বৃদ্ধি হলে দৈর্ঘ্য হবে, দেখো দৈর্ঘ্য তো এক্স, তাই না, এবার এর সাথে যোগ করে দেব এক্সের 15%, এক্সের 15% মানে এক্স ইন্টু 15/100 হবে, তাহলে এটা হবে তোমার 15x/100, ঠিক আছে। এবার যোগ করে দেব, তাহলে এটা হবে তোমার 100-র সাথে এক্স গুণ করব, 100x প্লাস 15x আর নিচে 100, কত হচ্ছে বন্ধুরা, 115x/100, এত একক, বুঝলে। তো দেখো 15% কত, এই যে দৈর্ঘ্য হচ্ছে এক্স, তার 15% মানে হচ্ছে 15x/100। তো যেটা বাড়বে আগেরটার সাথে যোগ হবে না, তাই এভাবে লিখলাম যে এক্স প্লাস এক্সের 15%, কত হলো, দৈর্ঘ্য 15% বৃদ্ধি হলে দৈর্ঘ্য হলো 115x/100 একক, ঠিক আছে। এবার দেখো, এবার কি বলা আছে, প্রস্থ 15% হ্রাস করা হলে প্রস্থ হবে, তো হ্রাস মানে কমাবে, তাই না, তো প্রস্থ কত ওয়াই, সেখান থেকে মাইনাস হবে ওয়াই এর 15%, ঠিক আছে। যখন বাড়বে তখন প্লাস হবে, তাই না, যখন কমবে তখন মাইনাস হবে, তাহলে এটা হবে 15y/100। এবার এটার সাথে এটা গুণ করব, 100y মাইনাস 15y আর নিচে 100। এবার দেখো কী হবে, এটা 85y/100, এত একক, বুঝলে। তো দৈর্ঘ্য 15% বৃদ্ধি হলে দৈর্ঘ্য হবে কত, 115/100 একক, আর প্রস্থ 15% হ্রাস করা হলে প্রস্থ হবে কত, 85y/100 একক, ঠিক আছে। এবার ক্ষেত্রফল কি হবে, দেখো এখন দৈর্ঘ্য আর প্রস্থ কি দাঁড়ায় গেল, দেখো এখন দৈর্ঘ্য হলো তোমার 115x/100, ঠিক আছে, 115x/100 এটা দৈর্ঘ্য দাঁড়ালো, আর প্রস্থ কত দাঁড়ালো, প্রস্থ দাঁড়ালো 85y/100, বুঝতে পারলে, এটা দাঁড়ালো। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না। তো লিখবো যে সুতরাং এখন ক্ষেত্রফল হবে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত 115x/100 ইন্টু প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 85y/100। এবার একটু কাটাকাটি করে নেব, 5×17 85, 5×20 100, ঠিক আছে, 5×20 100, আর 5 দিয়ে 5×2 = 10, থাকবে 15, 3×5 = 15, 23, ঠিক আছে। এবার উপরে 17 আর 23 গুণ করব, 17 আর 23 গুণ করলে কত হবে,
391, আর নিচে কত হবে? নিচে হবে তোমার 400। 391 এক্স ওয়াই, আর নিচে কত পেলাম? 400 বর্গ একক। ঠিক আছে, তো এখন ক্ষেত্রফল হচ্ছে 391 এক্স ওয়াই বাই 400 বর্গ একক। তো দেখো বন্ধুরা, এখানে লিখছি ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, কতটা কমেছে? দেখো আগে ক্ষেত্রফল কত ছিল? যখন দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই, তখন ক্ষেত্রফল কি ছিল? এক্স ওয়াই বর্গ একক, তাই না? তো এক্স ওয়াই বর্গ একক থেকে বিয়োগ করে দেব এই যে এটা, যখন দৈর্ঘ্যকে 15% বাড়ানো হলো আর প্রস্থটাকে 15% কমানো হলো, তখন ক্ষেত্রফল এটা ছিল। তো এটা মাইনাস এটা কতটা কমলো, তাই বিয়োগ করে দেব 391 এক্স ওয়াই বাই 400। বুঝলে? এবার দেখো 400 এক্স ওয়াই মাইনাস 391 এক্স ওয়াই, আর নিচে 400। তো আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে? আর 9 এক্স ওয়াই, আর নিচে 400, এত বর্গ একক। বুঝলে? তাহলে ক্ষেত্রফল কতটা কমলো? 9 এক্স ওয়াই বাই 400 বর্গ একক। ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল। তো এই জায়গাটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? উপরে লিখবো মোট হ্রাস, মানে যতটা কমলো, কত কমলো? 9 এক্স ওয়াই বাই 400 কমেছে, ঠিক আছে? উপরে লিখবো মোট হ্রাসটা, মানে যতটা কমেছে সেটা উপরে লিখবো। আর নিচে কি লিখবো? পূর্বেরটা। পূর্বে ক্ষেত্রফল কত ছিল? পূর্বে এক্স ছিল, এক্স ওয়াই ছিল, ইন্টু 100। বুঝলে? তো নিচে লিখবো পূর্বেরটা, মানে যখন দৈর্ঘ্য এক্স ছিল আর প্রস্থ ওয়াই ছিল, তখন ক্ষেত্রফল এক্স ওয়াই ছিল। তো এটা পূর্বেরটা, আর উপরেটা লিখবো মোট হ্রাসটা উপরে, ইন্টু 100। 100 দিয়ে গুণ করতে হবে, কারণ শতকরা বের করতে হবে। এবার দেখো এই যে 9 এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু এই 400টা নিচে আসবে, ইন্টু 100। বুঝলে? এই 400টা কেন নিচে আসবে? দেখো এই যে 9 এক্স ওয়াই বাই 400, এটা মানে কি? এটা মানে ভাগ এক্স ওয়াই। তো যখন আমরা ভাগটাকে গুণ করব, তখন কি হবে? এক উপরে যাবে, এক্স ওয়াই নিচে আসবে। দেখো 400টা নিচে চলে আসলো। বুঝলে তো? তো এখানে এক্স ওয়াই কেটে যাবে, 0 0 কাটা। তো উপরে থাকলো 9, নিচে থাকলো 4। এবার মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। তো 4 দিয়ে 9কে 4 2 8, 1 উপরে 1 নিচে 4, কত হচ্ছে? 2.1/4। এটাই অ্যান্সার। তো ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল 2.1/4। এবার 19 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তো দেখো ঘরটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য হচ্ছে তোমার 15 মিটার, আর প্রস্থ কত আছে? প্রস্থ আছে 10 মিটার, আর উচ্চতা কত আছে? উচ্চতা হচ্ছে তোমার 5 মিটার। এবার আমরা কি করব? ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল বের করব। তো লিখব ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল। তো দেখো একটা আয়তাকার ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা, তাই না? এবার পরিসীমাকে আমরা যদি উচ্চতা দিয়ে গুণ করি,
পরিসীমাকে আমরা যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে ঘরটির আমরা 4 দেয়ালের ক্ষেত্রফল পাবো। তো এই সূত্রটা তোমরা মনে রাখবে। তো 2 দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 5 মিটার। তাহলে 2 ইন্টু কত হবে? 25 ইন্টু 5। তাহলে 2 25 50, 50কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 250। এবার এখানে যেহেতু ক্ষেত্রফল বের করলাম তাই বর্গ মিটার লিখব। কেমন? ক্ষেত্রফল বর্গ মিটার। ঠিক আছে, তো ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল পেলাম 250 বর্গমিটার। এবার কি বলা আছে যে ঘরটির দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কি দেওয়া আছে? 15, 10 আর 5। তো দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, আর প্রস্থ 10% বৃদ্ধি হলে প্রস্থ কত হবে, উচ্চতা কত হবে, আগে সেটা বের করতে হবে। বুঝলে? তো লিখব যে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে দৈর্ঘ্য হবে, তো লক্ষ্য করো দৈর্ঘ্য কত? 15 মিটার, এর সাথে যোগ হবে 15 মিটারের 10%। 10% মানে উপরে 10 হবে, নিচে 100 হবে। 0 0 কাটা, 5 3 5 2, 15 যোগ 3/2। তো 3/2 হচ্ছে কত? 2 অক্ষ 2, 1 আর দশমিক দিয়ে 0, 5 2 10। তাহলে 15 যোগ 1.5। তো দেখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে দৈর্ঘ্যটা বাড়বে 1.5 মিটার। ঠিক আছে, তো যেটা বাড়বে সেটা কি হবে? আগেরটার সাথে যোগ হবে। তাহলে এটা 15-র সাথে 1.5 যোগ করলে হবে 16.5 এত মিটার। বুঝলে? এবার আমরা দেখব যে প্রস্থ 10% বৃদ্ধি করা হলে প্রস্থ হবে, দেখো প্রস্থ কতটা? প্রস্থ হচ্ছে 10 মিটার, তার সাথে যোগ হবে 10 মিটারের 10%। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? 0 0 কাটা, 0 0 কাটা, কত থাকলো? 1 অক্ষ 1। তো 10 যোগ 1, তাহলে 11 মিটার। বুঝলে? তো প্রস্থ 10% বৃদ্ধি করা হলে প্রস্থ বাড়বে 1 মিটার। তো আগে প্রস্থ ছিল 10 মিটার, তাহলে 10-এর সাথে 1 যোগ করলে কত হবে? 11 মিটার। বুঝলে? এবার আমরা দেখব যে উচ্চতা 10% বৃদ্ধি করা হলে উচ্চতা হবে, তো উচ্চতা কত? 5 মিটার, তার সাথে যোগ হবে 5 মিটারের 10%। 0 0 কাটা, 5 2 10। তো 5 প্লাস 1/2, 1/2, 2 দিয়ে 1কে ভাগ করব, দশমিক দিয়ে 0, 5 2 10, কত হবে? 0.5। তো 5 প্লাস 0.5, তাহলে এটা হবে 5.5 এত মিটার। বুঝলে? উচ্চতা 10% বৃদ্ধি করা হলে উচ্চতা বাড়বে 0.5 মিটার। আর আগে উচ্চতা কত ছিল? 5 মিটার। তাহলে 5 মিটার প্লাস 0.5 মিটার, তাহলে হচ্ছে 5.5 মিটার। বুঝলে? তো এবার আমরা কি করব? তো লিখব এখন ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল হবে, 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তো পরিসীমার সাথে উচ্চতা গুণ করে দিলে আমরা 4 দেয়ালের ক্ষেত্রফল পাবো। তাহলে 2, দৈর্ঘ্য কত? 10% বৃদ্ধি করার পর দৈর্ঘ্য হয়েছে 16.5, আর প্রস্থ হচ্ছে 11, আর উচ্চতা হয়েছে 5.5 মিটার, তাই তো?
তো 2 ইন্টু এটা কত হবে 16.5 আর 11 572 27.5 ইন্টু 5.5 2 ইন্টু এবার দশমিকটা তুলব 27 তারপর 5 তারপর দশমিকের পরে একটা সংখ্যা তাই নিচে একের পরে একটা শূন্য হবে ইন্টু উপরে হবে 5 আর নিচে হবে 10 তাই না। এবার দেখো 11 ঘর নামতা দিয়ে 5-এর ঘর নামতা দিয়ে কাটবো 5 11 55 5 দুগুণা 10 ঠিক আছে আর এই 2 2 কেটে দেব। এবার আমরা কি করব 275-এর সাথে 11 গুণ করব 5 11 55 5 হাতে 5 7 11 77 আর 5 কত হবে 82 82 2 হাতে 8 2 11 22 আর 8 কত হবে 30 আর নিচে 10। এবার দেখো 3025 এখানে শূন্য কয়টা আছে একটা তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে এত বর্গ মিটার ঠিক আছে। তো এখন ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল দাঁড়ালো 302.5 বর্গ মিটার। তো লিখব যে সুতরাং ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল 302.5 বিয়োগ 250 এত মিটার এত বর্গ মিটার ঠিক আছে। যখন দৈর্ঘ্য 15 মিটার প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 5 মিটার ছিল তখন ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল কত ছিল 250 বর্গ মিটার আর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 10% করে বাড়ানোর পর ক্ষেত্রফল হয়েছে কত 302.5 বর্গ মিটার। তো কতটা বৃদ্ধি পেল বিয়োগ করব তো 302.5 আর 250 5 2 5 থেকে 10 5 হাতের 1 3 কত হচ্ছে 52.5 বর্গ মিটার কেমন এটা বৃদ্ধি পেল। এবার আমরা শতকরা বের করব তো লিখব সুতরাং ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে তো দেখো কি করব প্রথমে উপরে কি লিখব এই যে ভগ্নাংশের দাগের উপরে লিখব এইটা 52.5 মানে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে লিখব ঠিক আছে মোট বৃদ্ধি উপরে লিখব আর নিচে কি লিখব নিচে লিখব পূর্বের ক্ষেত্রফলটা পূর্বে কত ক্ষেত্রফল ছিল 250 বর্গ মিটার যেহেতু শতকরা বের করব তাই 100 দিয়ে গুণ করব। তো মনে রাখবে উপরে লিখবে মোট বৃদ্ধি আর নিচে লিখবে পূর্বের ক্ষেত্রফল ঠিক আছে। এবার দেখো এই দশমিকটা তুলব 525 আর এটা নিচে হবে 250 ইন্টু 10 ইন্টু 100 শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা 25 2 25-এ 50 25 25 को 25 21। তো ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল 21 মানে 20% বৃদ্ধি পেল বুঝলে এটাই অ্যান্সার। মানে 21% বৃদ্ধি পেল ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল এটাই অ্যান্সার। এবার 20 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয় ঠিক আছে মানে 100 মিটার দৌড়ে নাম দেয় 20% শিক্ষার্থী আর 200 মিটার দৌড়ে নাম দেয় 15% শিক্ষার্থী এবং লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয় 10% শিক্ষার্থী।
আর 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। তিনটা মানে এই যে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড় আর লং জাম্প, এই তিনটা প্রতিযোগিতায় কিন্তু নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। এখানে লেখা আছে যে কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি, ঠিক আছে। তো লিখব যে 100 মিটার দৌড়ে নাম দেয় 20% শিক্ষার্থী, ঠিক আছে। আর 200 মিটার দৌড়ে নাম দেয় 200 মিটার দৌড়ে নাম দেয় 15% শিক্ষার্থী, ঠিক আছে। আর লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয় কত পার্সেন্ট শিক্ষার্থী? 10% শিক্ষার্থী, ঠিক আছে। আর তিনটি প্রতিযোগিতায় নাম দেয় 5% শিক্ষার্থী। মানে এই 5% শিক্ষার্থী 100 মিটার দৌড়, 200 মিটার দৌড় আর লং জাম্প প্রত্যেকটাতেই নাম দেয়, ঠিক আছে। এই যে 5% শিক্ষার্থী, এরা কিন্তু এখানেও আছে, এই 20% শিক্ষার্থীদের মধ্যে, এখানেও আছে 15 মিটার শিক্ষার্থীদের মধ্যে, এবং লং জাম্প প্রতিযোগিতায় যে 10% শিক্ষার্থী আছে এখানেও কিন্তু এই 5% শিক্ষার্থী আছে। মানে এরা প্রত্যেকটা প্রতিযোগিতায় নাম দেয়। তো আমি যদি শুধু 100 মিটার দৌড়ে কতজন নাম দেয় বা কত পার্সেন্ট নাম দেয় সেটা যদি আমরা বের করি, তাহলে আমরা কি করব, এই 20%-এর সাথে 5% বাদ দেব, বুঝলে। তো লিখব যে শুধুমাত্র 100 মিটার দৌড়ে নাম দেয়। দেখো 100 মিটার দৌড়ে নাম দেয় মোট 20% শিক্ষার্থী, আর 5% শিক্ষার্থী এরা তিনটাতেই নাম দেয়, তো এই 5%কে বাদ দেব। তো শুধুমাত্র 100 মিটার দৌড়ে নাম দেয় 15% শিক্ষার্থী, ঠিক আছে। এবার লিখব যে শুধুমাত্র 200 মিটার দৌড়ে নাম দেয়। দেখো 200 মিটার দৌড়ে নাম দেয় 15% শিক্ষার্থী, এই 15% শিক্ষার্থীর মধ্যে কিন্তু এই যে এরাও আছে 5% শিক্ষার্থী, ঠিক আছে। তো 15% থেকে 5% বাদ দেব, 10%। তো যখন আমরা শুধুমাত্র বের করব তখন আমরা কি করব, যারা উভয় মানে প্রত্যেকটা প্রতিযোগিতায় নাম দেয় তাদেরটা বাদ দেব, ঠিক আছে। এবার লিখব লং জাম্প শুধুমাত্র লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়, দেখো লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয় 10% শিক্ষার্থী, এই 10% থেকে আমরা বিয়োগ করব 5%, মানে যারা তিনটিতেই নাম দেয়। তো 5% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। এবার আমরা দেখব যে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি কত পার্সেন্ট শিক্ষার্থী সেটা বের করব। তো দেখো মোট হচ্ছে 100%, তাই না। এই 100 থেকে আমরা বিয়োগ করে দেব। তো 100 মিটার দৌড়ে নাম দেয় কত? 15%। আর শুধুমাত্র 200 মিটার দৌড়ে নাম দেয় 10%। আর শুধুমাত্র লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয় 5%। আর তিনটি প্রতিযোগিতায় নাম দেয় 5%। তো এটা প্রত্যেকটা বিয়োগ করে দেব। বিয়োগ করে দেখব যে কোনো প্রতিযোগিতায় কত পার্সেন্ট শিক্ষার্থী নাম দেয়নি, ঠিক আছে। তো এখানে কত হবে, 15 × 5 = 20, 25 আর 10 = 35।
100 মাইনাস 35 কত পার্সেন্ট হচ্ছে? 5 থেকে 10 5, হাতের 1, 4 থেকে 10 6, 65%। এই 65% কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি। ঠিক আছে, এবার মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী হচ্ছে 780 জন। ঠিক আছে, এই 780 জনের 65% কতজন সেটা বের করব। তো লিখব যে 780 জনের 65%, 780 ইন্টু 65/100, 0 0 কাটা, 5 13 65, 5 দুগুণা 10, 2 দিয়ে কাটবো, 3 দুগুণা 6, থাকবে 18, 9 দুগুণা 18, 39। এবার 39 আর 13 গুণ করব। 39 আর 13, 3 লং 27, হাতে 2, 3 তিরিকা 9, 2 11, 9 একো 9, 3 একো 3, 7, 9 একে 10 0, হাতের 1, 3 একে 4 একে 5, 507 জন। ঠিক আছে, 780 জনের 65% হচ্ছে 507 জন। এই 507 জন শিক্ষার্থী এরা কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি। ঠিক আছে, তো লিখব যে সুতরাং কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি 507 জন শিক্ষার্থী। ঠিক আছে, এটাই অ্যান্সার।